বিএনপির মানে এক ধরনের একটি মানবিক শাখা হিসাবে আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছি। এর পেছনের প্রেরণা সম্পর্কে অ্যানি বলেছেন আপনাদের সামনে, মিল্লাত ভাই বলেছেন, মিলন ভাইও বলেছেন যে এর পেছনের প্রেরণা হচ্ছে আমাদের প্রধান পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এর আগেও বলেছি যে অত্যন্ত দ্রুত গতিতে আমরা জানার আগেও কে কোথায় অসুস্থ হয়ে আছেন, কে কোথায় আহত অবস্থায় কাতরাচ্ছেন, আমরা যারা দেশে থাকি আমাদের জানার আগে উনি জানতে পারেন, কারণ সার্বক্ষণিক তিনি এই বিষয়গুলোকে নিয়ে একটা ওয়াচডগের মতো তার একটা তীক্ষ্ণ দৃষ্টি দেশের মধ্যে রয়েছে বলেই বিষয়গুলি জানতে পারেন। তো আজকে সেই ধারাবাহিকতায় সেই পতাকা নিয়েই একটি অনুষ্ঠান আমরা বিএনপি পরিবার করছেন। এর আহ্বায়ক যদিও নেই, আতিকুর রহমান রুম্মন, এর সদস্য সচিব রয়েছেন আমাদের মিথুন, কৃষিবিদ মিথুন, যাদের ঐকান্তিকতা এবং প্রাণের যে তাগিদ সে দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মানবিক ইচ্ছা পূরণের একটি প্রতিষ্ঠান হিসাবে এরা গড়ে তুলেছে আমরা বিএনপি পরিবারকে। আমি অত্যন্ত অনুপ্রাণিত যে আজকে যে বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে, বিষয়টি আমরা বিএনপি পরিবারের যে কাজ, যারা আহত হয়েছেন, যাদের পিঠে গুলি, যাদের হাতে গুলি, যাদের পায়ে গুলি, যারা ক্ষত বিক্ষত অথবা যারা ইতিমধ্যে কি হচ্ছে না হচ্ছে যারা ইতিমধ্যে পৃথিবী থেকে চলে গেছেন, সেই সমস্ত পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জন্যই তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংগঠনটি গড়ে তুলেছেন। আজকেও সেই রকম একটি পরিবার যেখানে দুটি কথা বলতে এসে দুটি এমন বিয়োগান্তক কথা শুনতে পেলাম, যাতে নতুন করে আর কিছু বলার যে তাড়না বা আগ্রহ, সেটা অনেকটাই স্থীভিত হয়ে পড়েছে। সেটি হচ্ছে জাহিদের মা যে শহীদ হয়েছে গত আন্দোলনে, জুলাই আন্দোলনে। আমরা বৃষ্টির উৎস সম্পর্কে জানি যে ঘন মেঘ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি পড়ে আমাদের উপরে, পৃথিবীতে, ধরণীতে। আর জাহিদের মার চোখ থেকে পানির উৎস এত গভীর, সে উৎস খুঁজে পাওয়া খুব মুশকিল। সুতরাং এই কারণেই সান্ত্বনা দেওয়ার ভাষাও এবং প্রয়োজনীয় শব্দটুকু আমরা খুঁজে পাচ্ছি না। একদিকে একজন মায়ের কোল ছিঁড়ে চলে গেছে একটি সন্তান, আরেকটি সন্তান আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে, যুদ্ধ করছে। এক্ষেত্রে যারা কাজ করছেন, শোনাচ্ছে, আমরা বিএনপি পরিবার যারা কাজ করছেন, বিশেষ করে রাশেদুজ্জামান মিল্লাত ভাই, সে যে ভূমিকা রেখেছেন আমি যতটুকু শুনেছি, এটা আমি মনে করি যেটা আমাদের সবাইকে অত্যন্ত প্রেরণা দিয়েছে। এটা আমাদের সবাইকে এই জিনিসটি শিখিয়েছে যে আমরা ওই যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকের তরে যে আমরা রয়েছি, এই যে একটা প্রবাদ, সেটির প্রমাণ রেখেছি যে আমরা কেউ নিরালম্ব নই, অবলম্বনহীন নই। সুখে দুঃখে, শোকে সংকটে আমরা একে অপরের পাশে আমরা থাকব, আমরা থাকতে পারি। সেই দৃষ্টান্ত দেখিয়েছে আমরা বিএনপি পরিবার, এবং এই পরিবারে যারা সদস্য রয়েছেন, উপদেষ্টারা রয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, রাশেদুজ্জামান মিল্লাত সহ। বন্ধুরা,
আমরা যে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলেও এখনো কিন্তু ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা অত্যন্ত দুঃখজনকই শুধু নয়, বিপজ্জনকও বটে। কোনোভাবেই ফ্যাসিবাদের আওয়াজ যদি উঠে বাংলাদেশের এই মাটিতে, তাহলে আমরা জাহিদের আত্মার কাছে কি জবাব দেব, আহনাফের আত্মার কাছে কি জবাব দেব, ওসমান গনির আত্মার কাছে কি জবাব দেব, আবু সাইদের কাছে আমরা কি জবাব দেব? এই জবাব আমরা দিতে পারি না। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজ ধরাছোঁয়ার বাইরে? যারা প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গেছে, যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বকে শেখ হাসিনার পক্ষে যারা কাজ করে গেছেন, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি? কেন জাস্টিস খায়রুল হক এখনো গ্রেপ্তারের বাইরে? উনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের ধারাবাহিকতাকে বন্ধ করে দিয়ে, স্তব্ধ করে দিয়ে শেখ হাসিনাকে এক ভয়ঙ্কর রাক্ষসী ফ্যাসিবাদ তৈরি করার, নাৎসিবাদ তৈরি করার সুযোগ করে দিয়ে গেছেন। সে কেন আজ ধরাছোঁয়ার বাইরে? কমপক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে আইনটি বলবৎ থাকলে একটা স্পেস পেতে পারত। অত্যন্ত পরিকল্পিতভাবে বিদেশি চক্রান্ত এবং দেশের গণতন্ত্র বিরোধী চক্রান্তকারীরা তাদের সুপরিকল্পিত আতাতে খায়রুল হক সাহেব এই কাজটি করেছেন। তিনি কেন আজকে এর বাইরে, গ্রেপ্তারের বাইরে? তিনি তো সবচাইতে বড় দায়ী। এই যে আজকে জাহিদের হত্যাকাণ্ড, আজকে আবু সাইদের যে হত্যাকাণ্ড, এই সমস্ত কিশোর তরুণ যারা বুকের তাজা রক্ত যাদের ঝরে গেল শেখ হাসিনার র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে, এর জন্য দায়ী তো খায়রুল হক, প্রথম এবং প্রধান দায়ী। শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েম করার জন্য তাকে সুযোগ করে দিয়ে গেছেন তারা, এই ব্যক্তিগুলো। একটা নিরীহ মানুষ, যার কোনো স্বাক্ষর নেই, কোনো কিছু, যার সম্পর্ক নেই, জনগণের অত্যন্ত সমাদৃত জনপ্রিয় একজন নেত্রী, দেশ বিদেশে প্রশংসিত একজন নেত্রী, গণতন্ত্রের জন্য যিনি তার পরিবার, তার সমস্ত সুখ শান্তিকে বিলীন করে দিয়ে দেশের মানুষ এবং মাটিকে ছেড়ে যিনি যাননি, তাকে মিথ্যা মামলায় জাস্টিস আসাদুজ্জামান মিথ্যা মামলায় তার 5 বছর করলেন, সাজা দিলেন। তারপরে আবার হাইকোর্টে আরেকজন জজ এনায়েত সাহেব, তিনি আবার বাড়িয়ে দিলেন 5 বছর। এরা কারো আজকে ধরাছোঁয়ার বাইরে? এরাই তো গণতন্ত্রের হত্যাকারী, এরাই তো ফ্যাসিবাদ কায়েমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। এরা আজকে বহাল তবিয়তে কি করে আজকে জজ থাকছেন? এরা তো প্রত্যেকেই, যদি ন্যূনতম আমরা শহীদের রক্তকে আমরা মর্যাদা দিতে জানি, আমরা মর্যাদা দিতে পারি, তাহলে এরা তো কেউ আজকে গ্রেপ্তারের বাইরে থাকার কথা না। তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে? যদি দেশে না থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেই উদ্যোগ জনগণ দেখতে চায়, সেই উদ্যোগ এদেশের মানুষ দেখতে চায়। আবু সাইদের মতো ইংরেজির ছাত্র, আহনাফের মতো, মুগ্ধের মতো, আজকে চারুকলার ছাত্ররা পহেলা বৈশাখে মুগ্ধের সেই যে পানির বোতল এত চমৎকারভাবে তারা একটা প্রতীকী হিসেবে তুলে ধরেছে, আমার এতই ভালো লেগেছে, এত অনুপ্রাণিত হয়েছে যে সেখানকার ছাত্ররা এই জিনিসটি তৈরি করেছে। কিন্তু আজকে সরকার এই সমস্ত যারা অপরাধীরা,
সেই অপরাধীরা আজকে কিভাবে থাকছে? খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন নিজের স্বার্থে, তারা প্রমাণিত আছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করলে পরে তিনি পুরস্কৃত হবেন। তিনি পুরস্কৃত হয়েছেন। তাকে তিনি চিফ জাস্টিসের মতো পদ থেকে তার ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার ফান্ড থেকে, প্রধানমন্ত্রীর ফান্ড থেকে 10 লক্ষ টাকা পেয়েছে। যারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন শেখ হাসিনার সাথে, সেই রকিবুল হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন? সেই সিইসি, সেই কেএম হুদা কেন এখনো গ্রেপ্তার হয় না? এরাই তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, এরাই নির্বাচন ধ্বংসকারী, এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। এই সমস্ত গণতন্ত্র বিরাসী অমানুষ দানবরা আজকে গ্রেপ্তারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে? বন্ধুরা আমার, এই বিষয়গুলি আজকে সাধারণ মানুষরা তাদের অন্তরের ভিতর থেকে এই দাবিগুলো করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। এরা যদি আজকে শাস্তির আওতায় পড়তো, দেশের প্রচলিত যে আইন, এখন তো ফ্যাসিবাদ নেই, এখন তো আদালতে কেউ হস্তক্ষেপ করে না, এখন তো প্রশাসনের উপর কোনো হস্তক্ষেপ নেই, তাহলে এই অপরাধীরা কেন, যারা হচ্ছে মূল অপরাধী, যাদের কারণে আজ 15 বছর 16 বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী, তিনি যে ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি, তাকে যারা সহায়তা করেছে তারা আজকে ধরাছোঁয়ার বাইরে? এটা হতে পারে না। উপস্থিত বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুধু এটুকুই বলতে চাই যে আপনারা মূল যে দায়িত্বগুলো দ্রুত গতিতে করার কথা ছিল সেটা আপনারা করেননি। আপনাদের নামে, অনেকের নামেই কিন্তু মামলা ছিল, 2-1 উপদেষ্টার নামেও ছিল যারা ওই সময় কথা বলেছেন, তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে। আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে 60 লক্ষর মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, এটা কেন প্রত্যাহার হয় না? এটা তো আজকে সকলের জিজ্ঞাসা। আজকে আমরা সরকার সম্পর্কে আমাদের কোনো বলার কিছু নেই, সরকারকে তো আমরা সবাই সমর্থন করেছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আরও কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমরা তো রাজনীতি করি মানুষকে নিয়ে। আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষ ছাঁটাই হয়ে যাচ্ছে। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ, তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান, সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন, যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা, কর্মচারীরা ছাঁটাই না হয়। একজন MBA পাস ছেলে, তার চাকরি নাই, সেগুলো আপনারা টেক ওভার করেন, কোনো ব্যুরোক্র্যাটকে বসেন বা কোনো যোগ্য লোককে, কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাউকে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনারা চালান। এর মধ্যেই শুনেছি কয়েক হাজার মানুষ ছাঁটাই হয়ে গেছে, সেখানে কর্মকর্তা আছে, সেখানে শ্রমিক আছে। সেটা করছেন কেন? সেটা আপনারা চালু রাখেন। বন্ধুরা আমার কাছে এর মধ্যেই একটা ইতিবাচক একটি কথা ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন। তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না, এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা আছে, যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে। এটা তো সত্য কথা। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়নস ইয়ার একই জায়গায় থাকবে। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসাবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? যাই হোক, আমি অত্যন্ত আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনের কথায়। আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাহিদের মা এখানে উপস্থিত রয়েছেন, শহীদ জাহিদের মা, আমরা তার কথা শুনেছি। আর কোনো মায়ের যেন আর কোনো দিন বাংলাদেশে তার চোখ থেকে যেন পানি না পড়ে, তার আহাজারি, তার শোকগাথা মুর্শিয়া এদেশের মানুষকে যেন শুনতে না হয়। এই আমাদের সেই সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।
আমাদের সেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থায় বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু আবার সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব দেশ গঠনের জন্য। সেই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।